আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা গুণগত রসায়ন এই অধ্যায়ের সকল এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই এক ক্লাসে তুমি যদি ভিডিওটি একটু মনোযোগ দিয়ে নোট করে করে দেখো, গুণগত রসায়নের এমসিকিউ তোমার কমপ্লিট হয়ে যাবে এই একটা ক্লাসেই। না, আমি বলছি না যে ইটস ওয়ান শর্ট ক্লাস, তুমি পড়লি ভিডিও দেখলে তোমার কম পড়ে যাবে, এরকম কিছু না। বাট এতটুকু বলছি, তুমি যদি ঠিক মতো নোট করে ক্লাসটি করতে পারো, তবে তুমি পরীক্ষায় এই অধ্যায়ের এমসিকিউ অ্যান্সার করে আসতে পারবে। হুবহু কমন পড়ার গ্যারান্টি আমি তোমাকে দিতে পারবো না, বাট প্যাটার্ন কমন পড়বে ইনশাল্লাহ। তবে কথা না বলে আমরা ক্লাসে চলে যাই। দেখো, আমরা আগে বলে নিই, এই অধ্যায়ের এমসিকিউটি আমি যে ক্লাসটি নিচ্ছি তা 25 ব্যাচ, 26, 27, 28, 29, 30, 31, 32 সকল ব্যাচের জন্যই মোটামুটি প্রযোজ্য, মানে যদি বই চেঞ্জ না হয়। তাই এই ভিডিওটি 25, 26, 27 সকল ব্যাচের স্টুডেন্টরাই দেখতে পারো। আমরা খুব গুছিয়ে পড়বো, খুবই গুছিয়ে পড়বো। আমরা কম পড়বো বাট ভালো মতো পড়বো, একদম গুছিয়ে নোট করে করে পড়বো। আমরা খুব সুন্দর করে প্ল্যান করে পড়বো, যেন তোমার জন্য এই অধ্যায়ের এমসিকিউটা আয়ত্ত করতে সহজ হয়। দেখো, আমি তোমার জন্য টপিক লিখে রাখছি, 6টা টপিক লেখা আছে এখানে। এই 6 টপিক থেকেই আশা করা যায় এমসিকিউ চলে আসতে পারে। তাহলে আমরা একদম প্রথম থেকে শুরু করি। রাদারফোর্ড মডেল। রাদারফোর্ড মডেল থেকে কি ধরনের এমসিকিউ আসে? এখান থেকে আমরা যদি গত বছরের প্রশ্ন বিশ্লেষণ করি, দেখা যায় রাদারফোর্ডের মডেল থেকে ইম্পর্টেন্ট রাদারফোর্ডের আলফা নিউক্লিয়াস বিচ্ছুরণ পরীক্ষা। সেখান থেকে ওই তথ্যগুলো তোমার জানা লাগবে। যেমন এই রাদারফোর্ডের যে আলফা নিউক্লিয়াস বিচ্ছুরণ পরীক্ষাটা আছে, এই পরীক্ষায়, এই আলফা নিউক্লিয়াস বিচ্ছুরণ পরীক্ষায় সে কি কি ব্যবহার করেছিল? তোমাদের মনে আছে, সে আলফা কণা ব্যবহার করেছিল। আলফা কণাটা কি? ধনাত্মক হিলিয়াম। তোমরা জানো আলফা কণা কাকে বলে। তো এমসিকিউতে আসতে পারে আলফা কণা আসলে কোনটি। ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আমরা কি বলি? আলফা কণা বলে থাকি। ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আমরা কি বলে থাকি? আলফা কণা বলে থাকি। অথবা আসতে পারে যে রাদারফোর্ড এই পরীক্ষায়, এই আলফা নিউক্লিয়াস বিচ্ছুরণ পরীক্ষায় সে কোন ধরনের পর্দা ব্যবহার করে। এটাও কিন্তু তুমি জানো, জিঙ্ক সালফাইডের পর্দা ব্যবহার করে। এটাও কিন্তু এমসিকিউতে আসতে পারে। এবং সে যে স্বর্ণের পাতটি ব্যবহার করে, সে স্বর্ণের পাতের পুরুত্ব কতটুকু ছিল, এটাও কিন্তু এমসিকিউতে আসতে পারে, 0.00004 সেন্টিমিটার। তাহলে এই 3টা তথ্য তুমি খাতায় লিখে নাও। সে কোন ধরনের পর্দা ব্যবহার করে, আলফা কণা বলতে কি বোঝায়, স্বর্ণের পাতের পুরুত্ব কতটুকু। আশা করি এতটুকু তুমি নোট করতে পেরেছো। এরপরে আমরা যদি রাদারফোর্ড থেকে বোরের দিকে চলে যাই, রাদারফোর্ড থেকে যদি বোরের দিকে চলে যাই, বোরের মডেলের জন্য তুমি কি কি পড়বে এমসিকিউর জন্য? বাট স্টুডেন্টস, ঠান্ডা মাথায় চিন্তা করো, বোরের মডেলের জন্য তুমি কি কি পড়বে। হ্যাঁ, বোর সাহেব অনেক মতবাদ দিয়েছে, শক্তিস্তর সম্পর্কিত মতবাদ, হ্যাঁ, বিকিরণ সম্পর্কিত মতবাদ। ঠিক আছে, তুমি সবই সিকিউর জন্য পড়বে, সবই রিভিশন দিবে। এমসিকিউর জন্য বোর যে কৌণিক ভরবেগ বলে গিয়েছিল mvr = nh2π, এই ফর্মুলাটার দিকে চোখ দিবে। এখানে যেটা করবে, হয়তোবা তোমাকে বেগের মান বের করতে বলতে পারে, তোমাকে হয়তোবা এই ব্যাসার্ধ দিয়ে দিবে। তুমি ইলেকট্রনের ভর জানোই, তাহলে ইলেকট্রনের ভর তুমি জানো, ব্যাসার্ধ পরীক্ষায় দিয়ে দিবে। কক্ষপথ নাম্বার অবশ্যই বলে দিবে। সাপোজ দ্বিতীয় কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের বেগ কত, তখন তুমি n এর মান 2 বসাবে। তুমি h এর মান জানো, 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। তুমি m এর মান জানো, 9.1 × 10⁻31 কেজি। সো তুমি, আর তোমার দেওয়া থাকবে, যদি দেওয়া থাকে তাহলে তুমি এই সূত্র দিয়ে বেগের মানটা বের করতে পারবে। দ্বিতীয় বলুক তৃতীয় বলুক, জাস্ট n এর মানটা চেঞ্জ হবে। সো এই সূত্র দিয়ে কিন্তু এমসিকিউর জন্য ম্যাথ আসতে পারে। হয়তো এমন হতে পারে বেগের মান দেওয়া আছে, ব্যাসার্ধ চাইতে পারে। এটাও হতে পারে যে ইলেকট্রনের বেগের মান দেওয়া আছে, ব্যাসার্ধ চাইতে পারে। এইটা মাথায় রেখে আমরা এই সেম টপিকে, তোমাদের হয়তো মনে আছে যে বোর সাহেব
শক্তি স্তরের ব্যাসার্ধ সম্পর্কে কথা বলেছে, বোর সাহেব ইলেকট্রনের বেগ সম্পর্কে কথা বলেছে এবং শক্তি সম্পর্কে কথা বলেছে। মনে ধারণা আছে যে বোরের দেওয়া কক্ষপথের ব্যাসার্ধ সূত্রটা কি, n স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার mz e স্কয়ার, অথবা বেগের সূত্রটা কি 2 পাই z e স্কয়ার বাই nh, অথবা শক্তির সূত্রটা কি -2 পাই স্কয়ার me4 z স্কয়ার n স্কয়ার h স্কয়ার। এই যে কক্ষপথের ব্যাসার্ধ, একটু ঠান্ডা মাথায় জায়গাটা থেমে থেমে কথা বলছি আমি, তুমি ধীরে ধীরে নোট করো, তাড়াহুড়া করবে না। আমি তোমাকে যে পদ্ধতিতে শেখাচ্ছি থেমে থেমে বারবার বলে বলে সে পদ্ধতিতে তুমি সফল হবে, তুমি শিওর থাকো তুমি সফল হবে। জাস্ট একটু মনোযোগ ধরে রাখো, একটু কনসেন্ট্রেশন ধরে রাখো, তোমার মনোযোগই পারে তোমাকে সফল করতে, এবং বিশ্বাস করবে যে তুমি এখন থেকে খুব ভালো পারবে। কক্ষপথের ব্যাসার্ধ আমি যদি চিন্তা করে কথা বলি, ধরো কক্ষপথের ব্যাসার্ধ, হ্যাঁ, তো কক্ষপথের যে ব্যাসার্ধ কথা আমরা বলছি, ধরো হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ, এই যে আমরা ব্যাসার্ধের কথা বলছি, এই যে আমরা ব্যাসার্ধের কথা বলছি, এই ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা নর্মালি এই ফর্মুলাটা ইউজ করি। বাট কথা হচ্ছে এমসিকিউ কিভাবে দিবে স্যার, এখানে অনেকভাবে দিতে পারে, আমি তোমাকে কয়েকটা প্যাটার্ন দেখিয়ে দিচ্ছি। এটা সহজ করার জন্য তুমি যেটা করবে, তুমি খেয়াল করে দেখো এখানে কিন্তু এই সবকিছুই কনস্ট্যান্ট, h স্কয়ার ভ্যালু 4 পাই m e স্কয়ার, এখানে n স্কয়ার বাই z বাদে সবকিছু কিন্তু ধ্রুবক। এই ধ্রুবকের মানটা বসালে হয় 0.58 × 10⁻⁸। আর এই যে এখানে থাকে, এই যে এখানে থাকে সেন্টিমিটার, এখানে কি থাকে n স্কয়ার বাই z। তুমি যদি তোমাকে বলা হয় দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত, জাস্ট হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে জাস্ট n এর মান কত হবে, তুমি 2 বসাবা, এই মানটা তো ধ্রুবক, এই মানটা হচ্ছে এই মানের সকল হিসাবের ক্যালকুলেশনে যেটা আসছে, আর হাইড্রোজেনের পরমাণু সংখ্যা তো 1। যদি তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ বলে তাহলে 3 বসাবা, চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ বললে 4 বসাবা। এখন হাইড্রোজেন ছাড়া যদি হাইড্রোজেনের অনুরূপ কোনো মৌল দেয়, সাপোজ ধরো তোমাকে, ঠান্ডা মাথায় বলো, এটা তো পারবা, এটা তো পারা তোমাদের উচিত, এখানে n এর মানটা চেঞ্জ করে দিবা, আর যদি হাইড্রোজেন হয় প্রোটন সংখ্যা 1 দিবা, আর হাইড্রোজেন না হয় যদি হিলিয়াম প্লাস বলে, এটাও কিন্তু হাইড্রোজেনের অনুরূপ, এটাও কিন্তু হাইড্রোজেনের কি অনুরূপ, তখন প্রোটন সংখ্যা কত হবে, কত হবে 2 হবে, কত হবে 2 হবে, মাথায় রেখো। এখন নরমালি এই সূত্রগুলো তোমাকে হাইড্রোজেনের জন্যই দিবে, হাইড্রোজেনের জন্যই কি দিবে। এখন কথা হচ্ছে এখানে পরীক্ষায় মাঝে মাঝে টেকনিক্যালি প্রশ্ন করতে পারে, তোমাকে সম্পর্ক বা অনুপাত দিতে পারে। যেমন তোমাকে বললো, হ্যাঁ, প্রথম এবং তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত, প্রথম এবং তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত, বা দ্বিতীয় এবং চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত। তুমি ঠান্ডা মাথায় খেয়াল করে দেখো, এখানে কিন্তু সবই ধ্রুবক। আমি যদি এই n বাদে সবই কিন্তু ধ্রুবক, তাহলে সম্পর্কটা কি হয়, প্রথম এবং তৃতীয় কক্ষপথে r1 সমানুপাতিক, আমি যদি তৃতীয় ধরি সমানুপাতিক r3, n1 স্কয়ার সমানুপাতিক n3 স্কয়ার। তাহলে কিন্তু এই সম্পর্ক দিয়ে তুমি বলতে পারো তাহলে প্রথম এবং তৃতীয় কক্ষপথে ব্যাসার্ধের অনুপাত কত হবে, তাহলে 1 স্কয়ার সমানুপাতিক কি 3 স্কয়ার, তার মানে কি 1 কি 9 বা 1/9। একইভাবে তোমাকে যদি দ্বিতীয় এবং তৃতীয় দেয় তাহলে তুমি কি লিখবে, এখানে এখানে লিখবে 2 স্কয়ার 3 স্কয়ার। যেভাবেই দেখ ব্যাসার্ধের অনুপাত দিলে কিন্তু তুমি ইজিলি পারবে, কেননা আর এর সাথে এন এর সম্পর্কটা ঠিক এরকম, বাকি সব কিন্তু কাটাকাটি যাবে। এখন ধরো তোমাকে ব্যাসার্ধের অনুপাত না দিয়ে তোমাকে দিল বেগের অনুপাত, বলল হাইড্রোজেনের প্রথম বা দ্বিতীয় ও তৃতীয় কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের বেগের অনুপাত কত, হাইড্রোজেনের দ্বিতীয় এবং তৃতীয় কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের কি বেগের অনুপাত কত। বাবারা ভালো করে শোনো, তাহলে তুমি দেখো এখানে কিন্তু সবই ধ্রুবক n বাদে, তাহলে এখানে সম্পর্কটা কেমন হবে, v1 সমানুপাতিক v2 ইকুয়াল টু কত আসবে 1/n1 সমানুপাতিক 1 বাই, সরি আনুপাতিক, সমানুপাতিক আনুপাতিক
n2 অনুপাত v1 অনুপাত v2 1/n1 অনুপাত কি 1/n2 নট সমানুপাতিক। এটা স্লাইড মুখের মিস্টেকে বের হয়ে গেছে আর কি, মুখের মিস্টেকে বের হয়ে গেছে। তার মানে ব্যাপারটা খেয়াল করে দেখো, তার মানে v1 রেশিও v2 ইকুয়াল টু 1/n1 রেশিও 1/n2, কেননা এর সাথে এটা কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে, বাকি সবগুলাই কিন্তু কাটা যাবে। এখন তোমাকে যদি বলে দ্বিতীয় এবং তৃতীয় কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের বেগের অনুপাত কত হবে, তাহলে তুমি কি করবে? তাহলে এখানে 2, এখানে কি 3, তাহলে এখানে কি 2, এখানে কি হবে 3, হিসাব করে যা হবে সেটাই অ্যান্সার হবে। আই থিঙ্ক আমার প্রতিদিন বুঝতে পেরেছো আমি কি বলতে যাচ্ছি। অর্থাৎ এখানে কি করবে তুমি, হাফ ভাগ কি 1/3, তাহলে কি আসবে 3 কত আসবে 3/2। এইভাবে এতটুকু আসে। এইভাবে কিন্তু খুব সহজে তুমি বেগের অনুপাত বের করতে পারবে, ব্যাসার্ধের অনুপাত বের করতে পারবে, একইভাবে শক্তির অনুপাত বের করতে পারবে। তুমি এটা নিজেই করো তো। তোমাকে যদি আমি বলি হাইড্রোজেনের দ্বিতীয় এবং তৃতীয় কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের শক্তির অনুপাত কত, শক্তির অনুপাত কত, তাহলে যদি তোমাকে শক্তির অনুপাত দেয় তাহলে তুমি কি করবে? তাহলে স্বাভাবিকভাবে সম্পর্ক দেখো ই এর সাথে সমানুপাতিক n স্কয়ার, তার মানে কি E1 অনুপাত E2 1/n1 স্কয়ার অনুপাত 1/n2 স্কয়ার। অর্থাৎ তুমি কিন্তু শক্তির তুলনা করতে পারছো। আশা করি তুমি বুঝতে পারছো। তোমাকে যদি বলা হয় দ্বিতীয় শক্তি স্তর এবং তৃতীয় শক্তি স্তর অবস্থিত এই শক্তি স্তরের শক্তির অনুপাতটা কত হবে, তাহলে তুমি ইজিলি এই সূত্র দিয়ে কিন্তু তুমি সম্পর্ক দিয়ে কিন্তু তুমি কাজটা করে ফেলতে পারবে। কথা মানে বুঝতে পেরেছো আমার? তো তার মানে ব্যাসার্ধের অনুপাত, কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত, ইলেকট্রনের বেগের অনুপাত, শক্তির অনুপাত, আশা করি এই জায়গাটা তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়েছ। এখন আসো আমরা সামনে আগাই। আবারও বলছি পুরা অধ্যায়ের এমসিকিউ আজকে আমরা শেষ করব। তুমি ঠান্ডা মাথায় নোট করতে করতে আগাও এবং নোট করার পরে অবশ্যই বই থেকে এমসিকিউ প্র্যাকটিস করবে। দেখবে যে আমার ক্লাসে পড়ে তোমার আসলে কি লাভ হয়েছে কিনা বা তুমি পারছো কিনা। কিভাবে টেস্ট করবে? তুমি বোর্ডের কোশ্চেন সলভ করবে, তুমি বইয়ের প্রশ্ন সলভ করবে, তাহলেই বুঝতে পারবে। এরপরে ডি ব্রগলির সমীকরণ থেকে জাস্ট মাথায় রেখো ডি ব্রগলি সাহেব কি বলেছে, ল্যামডা ইকুয়াল টু h/mv, যেটা ইলেকট্রনের যে দ্বৈত ধর্ম তা প্রকাশ করে। ল্যামডা দ্বারা বোঝায় তার তরঙ্গ ধর্ম আছে ইলেকট্রনের, এবং এমভি দ্বারা বোঝায় তার কণ ধর্ম আছে। এটা দ্বারা বোঝায় যদি প্রশ্ন আসে যে ইলেকট্রনের দ্বৈত ধর্ম প্রকাশ পায় কার সাহায্যে, ডি ব্রগলি সমীকরণের সাহায্যে। ডি ব্রগলি কি সমীকরণের সাহায্যে, যেখানে ল্যামডা হচ্ছে তরঙ্গ ধর্ম এবং এমভি কি কণ ধর্ম প্রকাশ করে। আশা করি বুঝতে পেরেছ। এরপর আসো এই যে তিনটা নীতি, এই তিনটা নীতি থেকে কিন্তু ঢাকা বোর্ডে অনেক এমসিকিউ আসে। ঠান্ডা মাথায় প্যারা খায়ও না, প্যানিক হয়েও না, মনটাকে ঠান্ডা করে শান্ত হয়ে ক্লাসটি করো। কোনো ধরনের প্যানিক হওয়ার প্রয়োজন নাই, ঠান্ডা মাথায় কাজটি করো। এখানে দেখো আহ্বায়ক নীতি, হুন্ড নীতি, পলির বর্জন নীতি। কি ধরনের এমসিকিউ আসতে পারে তোমাকে আমি বলছি। ধরো আহ্বায়ক নীতি থেকে তোমরা জানো আহ্বায়ক নীতি, ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে এবং পরে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। হ্যাঁ, তোমাকে হয়তো বা বলবে যে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, যে 3D তে প্রবেশ করবে না 4p তে প্রবেশ করবে। তখন তুমি শক্তি বের করবা, তুমি জানো এটা 3 কত, n কত এখানে 3, n কত এখানে 3, আর dl কত এখানে 2, তার মানে এটা হচ্ছে 5, আর এখানে কি 4p কত, n কত 4, আর l কত 1, এটাও কিন্তু 5 আসে, এটাও কিন্তু কি 5 আসে। এবার 3 আগে বলে ইলেকট্রন আগে 3D তে প্রবেশ করবে। 3 তো আগে, 4 তো পরে। শক্তি যখন সমান হয় তখন আমরা কি দেখব, কোন শক্তি স্তরটি আগে আছে সেখানে ইলেকট্রন প্রবেশ করবে। তোমাকে যেটা করবে, হ্যাঁ এভাবে পেঁচাই দিবে 2s, হ্যাঁ তারপরে বলবে যে 2s এর পর 2p তে প্রবেশ করবে। এরপর তোমাকে জাস্ট একটা মিক্স করে দিবে, তুমি সত্য মিথ্যা যাচাই করবে আর কি। ধরো তোমাকে বললো 2s 2p, তারপরে বললো 3d 3p, এটা কি সত্য?
2s এর পর 2p তে যায়, কেননা n প্লাস l এর মান কত আসে এখানে 2 প্লাস 0, এটা 2 প্লাস 1, এটা 3 প্লাস 2, এটা 3 প্লাস 1। স্বাভাবিকভাবেই এইটা তো আগে আসে, আর এটা কি এটা 4 না, এটা কি 4, এটা কত 5, তার মানে এটা কি হবে 2s, এরপরে কি 2p, এরপরে কি 3p, এরপরে কি 3d। এইভাবে তোমাকে পেঁচাই দিবে, কোনো সমস্যা নেই, পেঁচাই দিবে। কি কেটে দাও, আচ্ছা সমস্যা নেই, রেকর্ড হচ্ছে, ঠিক আছে তো, সব ঠিক আছে। আচ্ছা তাহলে কে ফোন দিচ্ছে? আচ্ছা ঠিক আছে, তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে 2s 2p 3p 3d তুমি কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে এটা ইজিলি করতে পারো, মাথায় রেখো একটু। এবার আসো আমরা যদি খেয়াল করি যে হুন্ডির নীতিতে কিভাবে প্রশ্ন আসে। হুন্ডির নীতি তোমরা জানো, হুন সাহেব কি বলেছিল যে ইলেকট্রন গুলা যখন সমশক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে তখন কি থাকবে, বেজোড় থাকবে, অযুগ্ম থাকবে। ঠান্ডা মাথায় বলছো, ধরো আমরা কি জানি যে নাইট্রোজেন ধরো 7, তাহলে কি হবে 1s2 2s2 2px1 2py1 2p কি z1। আর যদি অক্সিজেন ধরি তাহলে কি এটা 8। তাহলে ইলেকট্রন প্রথমে এই সমশক্তি সম্পন্ন অরবিটালে একটা একটা করে প্রবেশ করবে, বেজোড় হয়ে প্রবেশ করবে, বেজোড় হয়ে প্রবেশ করবে, এবং এরপরে পরবর্তীতে ইলেকট্রন আবার প্রবেশ করবে সামনে থেকে। তাহলে খেয়াল করে দেখো, ইলেকট্রন প্রথমে কি করবে, বেজোড় ভাবে প্রবেশ করবে এবং পরবর্তীতে কিন্তু আবার এখানে প্রবেশ করেছে। ভালো করে খেয়াল করে দেখো, তার মানে ইলেকট্রন প্রথমে অযুগ্ম অবস্থায় থাকতে যাবে সমশক্তি সম্পন্ন অরবিটালে, এরপরে যখন পূর্ণ হয়ে যাবে তখন আবার তুমি প্রথম থেকে শুরু করবে। যদি ফ্লোরিন হতো 9 হতো তাহলে কি হতো, স্বাভাবিকভাবেই তুমি চিন্তা করে দেখো, এখানে 1 2, 1 2, এরপরে 3 4 5 6 7, এরপর 8, এরপরে কি 9। এখন কথা হচ্ছে স্যার এখান থেকে এমসিইউ কিভাবে আসবে, তোমাকে বলে দিবে হুন্ডের নীতির জন্য কোনটি সত্য কোনটি মিথ্যা। সাপোজ ধরো তোমাকে ভেবে দিল, হ্যাঁ এটা কি সত্য হতে পারে, যখন একই শক্তি স্তরে প্রবেশ করে, একই অরবিটাল একই শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে, তখন সবগুলোর স্পিন একইমুখী হবে, ইদার সবই ঘড়ি কাটার দিকে, ইদার সবই কি ঘড়ির কাটার বিপরীত দিকে। কথা বুঝছো, ইদার সবই কি হবে ঘড়ির কাটার দিকে, অথবা সবই ঘড়ি কাটার কি বিপরীত দিকে। তো ব্যাপারটা এরকম হবে না যে দুইটা ঘড়ি কাটার বিপরীত দিকে একটা ঘড়ি কাটার দিকে। তো মাথায় খেয়াল রাখো, তুমি জাস্ট দেখবা যে ইলেকট্রন একটা একটা করে প্রবেশ করছে কিনা। অথবা এমনও হবে না যে ধরো 3টা ইলেকট্রন আছে, হ্যাঁ 3টা ইলেকট্রন আছে, এখানে 2টা এখানে একটা, এমন না, প্রথমে অযুগ্ম হয়ে প্রবেশ করবে। প্রথমে কি, তাহলে এটাও মিথ্যা হবে, তোমাকে এভাবে একটা একটা করে এমসিকিউ স্লট দিবে। হ্যাঁ একটা করে ধরো অপশন এতে দিলে এইটা, তাহলে এটা মিথ্যা, এবার তো হবে না, একটা একটা করে প্রবেশ করবে। অথবা এই পরের স্লটে দিলে ভাবে যে এই, তারপরে এই, এটাও তো হবে না, কারণ এটাও একটা একটা করে প্রবেশ করেনি, আগে একটা একটা করে প্রবেশ করে এরপর আবার প্রথম থেকে শুরু হবে। আমার কথা মনে বুঝতে পেরেছো? ধরো যদি ইলেকট্রন থাকে 6টা, তার মানে কি হবে, প্রথমে 3টা যাবে, এরপর 4 5 6। ব্যাপারটা এরকম না যে 6টা হলে তুমি প্রথমেই সবগুলো একসাথে পড়বে, তার প্রথমে তুমি বেজোড় ভাবে প্রবেশ করাবে, এরপরে আলাদা আলাদা করে করবে। আশা করি বুঝতে পেরেছো আমার কথা। ধরো আমি আরেকটা এক্সাম্পল দিই, তোমাকে বলা হলো যে সোডিয়ামের বা নাইট্রো সোডিয়াম, ধরো সোডিয়ামের 11, এটার হুন্ডের নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস কি হবে, এটার হুন্ডের নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস কি হবে। তার মানে এখানে প্রথমে একটা দুইটা প্রবেশ করবে, এরপরে 3 4, এরপর এই 6টায় তুমি প্রবেশ করবে, কি হবে 7 8 9 10 11 12, এরপরে তুমি একটা প্রবেশ করবে এখানে। মাথায় রেখো, আশা করি এই হুন্ডের নীতির এমসিকিউ তুমি বুঝতে পেরেছো, আশা করি আমি, একটু নোট করে নাও। এরপরে আসো পোলের বর্জন নীতি।
পোলির বর্ণনী তোমরা জানো যে বলা হয় যে 4টি কোয়ান্টাম সংখ্যার মান, একটি পরমাণুতে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো কি হয় না, সমান হয় না। কখনো কি হয় না, সমান হয় না। অর্থাৎ একটা পরমাণুতে মনে করো 2 ইলেকট্রন আছে, হ্যাঁ এইটা একটা এটা একটা। আমি আলাদা করে তোমাকে বুঝাই। ধরো তোমাকে আমি যদি বলি নাইট্রোজেন 7, তাহলে আমি যদি বলি নাইট্রোজেনের 5ম ইলেকট্রন এবং 6ষ্ঠ ইলেকট্রন, তাই না, এটার 5ম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কত হবে? n কত হবে? 2। p এর জন্য l হবে কত? 1। m এর মান -1 থেকে 0 +1 যে কোনো কিছু হতে পারে। m এর মানটা কিন্তু মানে ফিক্সড না, যে কোনো কিছু হতে পারে। -1 থেকে +1 এর মধ্যে যে কোনো কিছু হতে পারে। কথা বুঝছো? তবে px এর জন্য ধরো মান ধরলাম 0, আর ইলেকট্রন আছে ঘড়ি কাটার কি দিকে, তাহলে s এর মান কি? +12। আবার এই ইলেকট্রনের জন্য এটা তো 5ম, 6ষ্ঠের জন্য কি হবে? n2। p এর জন্য l1। m কত? আমি ধরলাম l এর মান +1 বা -1, আর s কত? +12। তুমি খেয়াল করে দেখো 5ম ইলেকট্রন এবং 6ষ্ঠ ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু সমান না। এই দুইটা সমান, এটাও সমান, বাট এটা কিন্তু ভিন্ন। এটাই পোলির বর্ণনীতে বলা হয়েছে যে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না। কোশ্চেন হলো স্যার এমসিকিউ কিভাবে আসবে? ঠান্ডা মাথায় বলবে পোলির বর্ণনীতির জন্য কোনটি সত্য বা পোলির বর্ণনীতির জন্য কোনটি মিথ্যা। স্বাভাবিকভাবে তোমাকে যদি সবগুলো সমান থাকে তাহলে এটা তো পোলির বর্ণনীতি হবে না, আর সবগুলো সমান কখনো সম্ভব না। আমার কথা বুঝতে পেরেছো? তো পোলির বর্ণনীতি হতে হলে অবশ্যই যে কোনো একটা বা দুইটা বা তিনটা কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই কি হবে? ভিন্ন হবে। আমি যদি বলি, ধরো খুব সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি, হ্যাঁ, হিলিয়ামের যে 2টা ইলেকট্রন, এই 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কি? যদি এটার কথা বলি, n এর মান কত? 1, l এর মান s0, হ্যাঁ, m l0 হলে m ও কি হয়? 0 হয়, s ইকুয়াল টু কি? +12। আবার এই ইলেকট্রনের জন্য কি হবে? n1, l কিন্তু 0, m কিন্তু কি? 0, s কিন্তু -12। দেখো একটা কিন্তু ব্যতিক্রম, একটা কিন্তু কি? ব্যতিক্রম। ঠান্ডা মাথায় বুঝো এগুলা। এখন পোলির বর্ণনীতি থেকেও ইম্পর্টেন্ট, একটু গুছায় আমরা ঠান্ডা মাথায় করি, এটা থেকেও ইম্পর্টেন্ট কিন্তু কোয়ান্টাম সংখ্যা। আমরা ঢাকা বোর্ডে খেয়াল করেছি সব থেকে বেশি এমসিকিউ কমন হয় কোয়ান্টাম সংখ্যা দিয়ে। এবং প্রশ্নটা কিভাবে আসে? নিম্নের কোনটি সত্য কোনটি মিথ্যা। ধরো তোমাকে একটা সেট, অনেকগুলো সেট দিবে, ধরো n = 3, l = 2, m = -2, s = -1, অথবা n = 3, l = 4, m = -1, s = -half, n = 2, l = 1, m = -1, s = +half। এভাবে তোমাকে 4টা কোয়ান্টাম সংখ্যা দিবে, বলবে কোন সেটটি শুদ্ধ, কোন সেটটি শুদ্ধ। আর কি ফোন আসছে নাকি আর আসছে? আচ্ছা, আর আসছে। আচ্ছা, তাহলে কোন সেটটি শুদ্ধ খেয়াল করে বোঝার চেষ্টা করো। এখানে তো 3টা সেট দেওয়া আছে, সেট 1, সেট 2 এন্ড সেট 3। কথা বুঝছো? এখানে 3টা সেট দেওয়া আছে। তুমি তো জানো n3 হলে l কত হয়, তুমি এই দুইটা মানের দিকে জোর দিবে বেশি। এই দুইটা মানের দিকে তুমি জোর দিবে। n3 হলে l হয় 0 থেকে n-1, তাই না? n3 হলে l কত হয়? 0 থেকে n-1। তাহলে 0 n কত হবে? 3, 3 - 1 কত? 0, 3 - 1 কত? 2। তাহলে 0 থেকে 2 মানে কি? 0, 1, 2। তুমি দেখবে এই 3টা মানের মধ্যে এই মানটা আছে কিনা। দেখো 0, 1, 2 এর মধ্যে 2 তো আছে। যদি এখানে 3 দিত, তার মানে 3টা মানের মধ্যে কিন্তু মানটা নাই, তার মানে এটা ভুল হইতো। কথা বুঝো? কিন্তু যেহেতু এই 3টা মানের মধ্যে মানটা আছে, এটা কি? শুদ্ধ। আবার খেয়াল করো l2 হলে m ও 2 হয়, কারণ m এর মান তোমরা জানো 0 থেকে +-l, বাট এখানে s কিন্তু -1 সম্ভব না। s এর মান আমরা জানি +half আর কি -half, তার মানে এটা কিন্তু ভুল সেট। এর পরটা তুমি খেয়াল করে দেখো n3 হলে l4 সম্ভব। n3 হলে l কত হয়? 0 থেকে n-1 কত হয় বলো তো? 0, 1, 2। এখানে কি 4 আছে?
n3 হলে n কত হতে পারে? 0 হতে পারে, 1 হতে পারে, অথবা কি 2 হতে পারে, 4 তো হতে পারে না। তার মানে এই সেটটাও কি অশুদ্ধ। এখন 3 নাম্বার যদি আমরা দেখি, আমরা যদি খেয়াল করি, আমরা কি বলেছি যে n2 2 লেখা ছিল এখানে, n2 l1। দেখো এই সেটটা কিন্তু n2 হলে l কত হয়? 0 আর 1 এর মধ্যে কিন্তু এটা আছে। তুমি আগে সবগুলো মান বের করবে, তারপরে চেক করবে এর মধ্যে কি আছে নাকি এর মধ্যে নাই। কথা বুঝতে পেরেছো? তাহলে তুমি ইজিলি বলতে মানে করতে পারবে যে এর মধ্যে আছে কি এর মধ্যে নাই। তাহলে L01 এর মধ্যে তো অবশ্যই আছে বলে সেটটা কি এতটুকু পর্যন্ত শুদ্ধ। আর L1 হলে m-1 হয়, আমরা জানি -1 0 +1। L1 হলে m কত হয়? -1 0 +1। L1 হলে m কত হয়? -1 0 +1। এই তিনটা মানের মধ্যে কিন্তু -1টা আছে। যদি এখানে -2 দিত তাহলে কিন্তু একটু ভুল হতো। তুমি এই 1 এর জন্য সবগুলো m এর মান বের করবে, তুমি এই 1 এর জন্য সবগুলো m এর মান বের করবে, তারপর দেখবে ওই সবগুলো মানের মধ্যে এই মানটা আছে কিনা। যেহেতু আমার এখানে -1 ছিল, তার মানে মানটা আছে, আর ইজ ইকুয়াল টু +1, তার মানে সেটটা কি শুদ্ধ। যদি এমন হইতো, ধরো আমি তোমাকে বলতাম যে l ইকুয়াল টু 1 আর m ইকুয়াল টু -3, এটা কি শুদ্ধ হইতো? হইতো না। কেন হইতো না? কারণ L1 হলে হয় -1 0 আর কি +1, -3 তো হওয়ার প্রশ্নই আসে। এইরকম ভাবে শুদ্ধ অশুদ্ধ দিয়ে তোমাকে কোয়ান্টাম সংখ্যা প্রশ্নগুলো দিবে। আশা করি আমার কথা বুঝতে পারছো। এইবার আসেন আমরা চলে যাই বর্ণালীতে। বর্ণালীতে প্রথমে তুমি যেটা করবে, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে তুমি যেটা করবে, তোমরা জানো যে তড়িৎচুম্বক বর্ণালীর যে শক্তি মাত্রা বা তরঙ্গ দৈর্ঘ্যের যে একটা মাত্রা আছে, যেমন তোমরা জানো যে তড়িৎচুম্বক বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যের মাত্রাটা কেমন। প্রথমে মহাজাগতিক রশ্মি, তোমার মনে আছে এগুলা হয়তোবা, আমার মনে হয় তোমার মনে আছে। এরপরে কোনটা বড় বলো তো? এরপরে এক্স রে, এরপরে ইউভি, এরপরে ভিজিবল লাইট, এরপরে আইআর, এরপরে মাইক্রোওয়েভ, এরপরে কি রেডিও ওয়েভ। আশা করুন তো এটা হলো তরঙ্গ দৈর্ঘ্যর যে ক্রমটা, এটা একটু মাথায় রেখো। কার ওর থেকে ওর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ওর থেকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ওর থেকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে কিন্তু তুমি ইজিলি করতে পারবে। এবং অনেক সময় শক্তির তুলনা দেয়, ধরো তোমাকে রশ্মি দিল যে ইউভি, ভিজিবল আর আইআর কোনটার শক্তি বেশি বা কম। তোমরা জানো যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তির সম্পর্ক ব্যস্তানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে শক্তি কি হয়? কমে যায়। তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে শক্তি কি কমে যায়। তাহলে এই তিনটার মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার? তরঙ্গ দৈর্ঘ্য বেশি আইআর এর। তাহলে শক্তি কম কার? আইআর এর। তরঙ্গ দৈর্ঘ্য বেশি আইআর এর, শক্তি কম কার? আইআর এর। তরঙ্গ দৈর্ঘ্য কম ইউভি এর, তাহলে শক্তি বেশি কার? ইউভি এর। জাস্ট অপোজিটটা হবে আর কি। তরঙ্গ দৈর্ঘ্য কম কার? ইউভি এর। শক্তি বেশি কার? ইউভি এর। এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ক্রম আর কি। আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। কতক্ষণ হয়েছে ক্লাসের? আচ্ছা, কতক্ষণ আছে? কতক্ষণ আছে? আচ্ছা, ঠিক আছে। সো আমরা এই পরবর্তী অংশটা আমাদের 4 পর্যন্ত হয়েছে, আমরা নেক্সট ভিডিওতে আপলোড করছি। মানে আমাদের এই ভিডিওতে আমাদের যেহেতু টাইম লিমিট আছে, একটু স্টোরেজ ফিল আপ, আমরা পরবর্তী ভিডিওটা এখান থেকে আপলোড করছি। তো আমরা এই পর্যন্ত শেষ করেছি অধ্যায় এমসিকিউ। মাথায় রেখো, আমরা শেষ করেছি বর্ণালী পর্যন্ত। শেষ করেছি কি বর্ণালী পর্যন্ত। আমি চেষ্টা করবো 2টা ভিডিও এক করে দিতে, না হলে 2টা ভিডিও ইদার এক করে দিব অথবা 2টা ভিডিও আলাদা করে দিব। ঠিক আছে বাবারা? মাই স্টুডেন্টস, আমরা কথা বলছিলাম গুণগত রসায়নের এমসিকিউ নিয়ে। আমরা কথা বলেছি রাদারফোর্ড, বোর, ডি ব্রগলি, আউবাউ নীতি নিয়ে, আমরা হুন্ডির নীতি নিয়ে কথা বলেছি। ইভেন আমরা কোয়ান্টাম সংখ্যা থেকে কি ধরনের এমসিকিউ আসতে পারে তা নিয়ে কথা বলেছি। আবার বলছি, ভিডিওটি মনোযোগ দিয়ে থেমে থেমে দেখবে। তোমার টোটাল মনোযোগটা ক্লাসে দিয়ে দিবে, নোট করবে। এই অধ্যায়ের এমসিকিউ তুমি অবশ্যই খুব ভালো মতো সলভ করতে পারবে। আমরা ছিলাম বর্ণালীতে। বর্ণালী থেকে
তড়িৎচুম্বকী বিকিরণের শক্তির মাত্রা আমরা গত ক্লাসে দেখেছিলাম। এবং মাথায় রেখো, বর্ণালী থেকে সব থেকে যে কমন টপিকটা তোমরা জানো যে রিডবার্গ সমীকরণ 1/λ/h 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার জেড স্কোয়ার। এই সমীকরণ থেকে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। তুমি জানো n1 মানে ইলেকট্রন যেখানে ফিরে আসে, আর n2 মানে ইলেকট্রন যেখান থেকে আসে। এটা খুব সহজ যদি ছবি দিয়ে দেয়, কারণ এখানে দেখতে পাচ্ছ n1 1 এবং n2 কত 3। যখন একটু ঘুরিয়ে দেয় তখন আমাদের একটু সমস্যা হয়ে যায়। কতটুকু ঘোরাতে পারে, এই টপিক থেকে কি কি এমসিকিউ আসতে পারে তা তোমাকে আমি খুব সহজে বলে দিচ্ছি। ঠান্ডা মাথায় করো। ধরো তোমাদের সিরিজ থেকে যে কোশ্চেনগুলো আসে, তোমরা হয়তো জানো যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে যে সিরিজগুলো উৎপন্ন হয়, লাইম্যান, বামার, প্যাস্টেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রিস, এই ব্যাপারে একটা ধারণা থাকতে হবে। যেমন তুমি জানো যে ইলেকট্রন 1 নম্বরে আসলে আমরা কি পাই? ইউভি রশ্মি পাই, যার তরঙ্গ দৈর্ঘ্য 10 থেকে 375 ন্যানোমিটার। সো যে কোনো শক্তিস্তর থেকে ইলেকট্রন যদি 1 নং শক্তিস্তরে ফিরে আসে, আমরা ইউভি রশ্মি পাই, যার তরঙ্গ দৈর্ঘ্য 10 থেকে 375 ন্যানোমিটার। এই তথ্যটাই তোমার লাগবে এমসিকিউর জন্য। ঠান্ডা মাথায় লিখে রাখো, ইলেকট্রন যদি 1 নং এ ফিরে আসে তবে আমরা ইউভি রশ্মি পাই, এবং তা যেখান থেকে আসুক না কেন, এবং তার তরঙ্গ দৈর্ঘ্য হয় 10 থেকে 375 ন্যানোমিটার। এবং এই সিরিজের নাম, এই লাইট সিরিজের নাম আমরা বলি লাইম্যান সিরিজ। এই লাইট সিরিজের নাম আমরা বলি লাইম্যান সিরিজ, লাইম্যান সিরিজের আলো। যদি ইলেকট্রন 2 নম্বর শক্তিস্তরে ফিরে আসে তবে তাকে আমরা বলি বামার সিরিজ, তোমরা জানো, এবং তার তরঙ্গ দৈর্ঘ্য হয় দৃশ্যমান রশ্মির মতো, ভিজিবল লাইটের মতো, এবং তোমরা ভিজিবল লাইটের রেঞ্জটাও জানো 380 থেকে 780 ন্যানোমিটার। হ্যাঁ, আর ইলেকট্রন যদি 3-এ ফিরে আসে, যদি 4-এ ফিরে আসে, যদি 5-এ ফিরে আসে, তবে প্রতি ক্ষেত্রে আমরা কিন্তু আইআর রশ্মি পাবো, অবলোহিত রশ্মি পাবো, যার রেঞ্জ হচ্ছে 700 থেকে 10⁶ ন্যানোমিটার। এবং 3-এ ফিরে আসতে তোমরা জানো নামটা হয় প্যাস্টেন, 4-এ হয় 3-এ আসতে হয় প্যাস্টেন, 4-এ হয় ব্র্যাকেট, 5-এ হয় ফুন্ড, এবং 6 হয় কি হামফ্রিস। তোমরা ভালো করে জানো ব্যাপারগুলা। তো ব্যাপারগুলো একটু গুছায় কাজ করো। আমরা যদি একটু এভাবে কাজ করি, এমসিকিউর জন্য আলাদা করে নোট করি যে n1-এ যদি ইলেকট্রন ফিরে আসে তবে আমরা পাবো ইউভি রশ্মি, এবং সিরিজের নাম হবে কি লাইম্যান। এটা মাথায় রেখো। হ্যাঁ, এটা একটু মাথায় রেখো, এতটুকু তো যায়। এবং এই তরঙ্গ দৈর্ঘ্যটা মাথায় রেখো 10 থেকে 375 ন্যানোমিটার। আবার যদি ইলেকট্রন 2-তে ফিরে আসে তবে আমরা পাবো দৃশ্যমান রশ্মি, যার নাম হচ্ছে বামার, এবং যার রেঞ্জ হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। একইভাবে 3 হলে আমরা পাবো, ইলেকট্রন যদি 3-এ ফিরে আসে আমরা কি পাবো? আইআর রশ্মি, যার নাম তোমরা জানো প্যাস্টেন সিরিজের আলো বলি আমরা, এবং আইআর এর তরঙ্গ দৈর্ঘ্য 700 থেকে 10⁶। এরপর তোমরা জানো যে 4 হোক, 5 হোক, অথবা 6, আমরা প্রতিবারই আইআর রশ্মি পাবো। ইলেকট্রন 4-এ ফিরে আসলেও আমরা আইআর রশ্মি পাবো, ইলেকট্রন 5-এ ফিরে আসলেও আইআর রশ্মি পাবো, 6-এ ফিরে আসলেও আইআর রশ্মি পাবো। নামগুলা, আলোর সিরিজের নামগুলা ভিন্ন হয়, একটা হয় ব্র্যাকেট, একটা হয় ফুন্ড, আর একটা হয় হামফ্রিস। তোমরা এগুলো খুব ভালো করে জানো। তো এখান থেকে স্যার কি ধরনের এমসিকিউ আসতে পারে? হয়তো বলতে পারে যে বামার সিরিজের জন্য যে আলো উৎপন্ন হয়, তার যে বিকিরণ হয়, তার তরঙ্গ দৈর্ঘ্য কত? এটা অ্যান্সার হবে। অথবা বলতে পারে ইলেকট্রন 2 নং শক্তি স্তরে ফিরে আসলে কি ধরনের আলো পাওয়া যায়, দৃশ্যমান রশ্মি। অথবা আসতে পারে ইলেকট্রন 1 নং এ ফিরে আসলে যে আলো পাওয়া যায় বা যে বিকিরণ পাওয়া যায় তার তরঙ্গ দৈর্ঘ্য কত। অর্থাৎ এই তথ্য থেকেই তোমাকে এমসিকিউ দিতে পারে, এটা থেকে আরেকটু কিভাবে এমসিকিউ বানানো যায় আমরা দেখি। কিভাবে ঢাকা বোর্ড প্রশ্ন করে, আমরা যদি ঠান্ডা মাথায় এই বর্ণনা নিয়ে আলোচনা করি। সাপোজ তোমাকে বললো বামার সিরিজের
তৃতীয় লাইনের জন্য উৎপন্ন বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা একসাথে করি, তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। এটা সিকিউতে আসতে পারে, আবার এমসিকিউতেও কিন্তু আসতে পারে। এটা কিন্তু দুইটাই হতে পারে, সিকিউতে আসতে পারে, আবার কি এমসিকিউ আসতে পারে। এই যে তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ সংখ্যা নির্ণয় করতে বললো, এই কোশ্চেনটা ভালো মতো বুঝে করো, তোমার সিকিউ কমন পড়বে, আবার এমসিকিউ কমন পড়ে যাবে। তুমি খুব সহজ চিন্তা করো, আমরা যদি ছোট করে আঁকি, বামার সিরিজ মানে কি? বামার সিরিজ মানে ইলেকট্রন 2 নংয়ে ফিরে আসবে, অর্থাৎ n1 এর মান হবে 2। ইলেকট্রন 2 নংয়ে ফিরে আসবে, তাহলে বামার সিরিজ বলতে, সিরিজ বলতে বুঝবো আমরা n1, সিরিজ বলতে আমরা কি বুঝবো? n1। তাহলে n1 এর মান কত হবে? 2 হবে। এখন যেহেতু ইলেকট্রন 2 নংয়ে ফিরে আসছে, 3টি লাইন তৈরি করে, 3টি লাইন তৈরি করে বলতে আমরা যদি 5 থেকে আসি, দেখো 3টি লাইন হয়, একটি লাইন, 2টি লাইন, 3টি লাইন। তার মানে 3টি লাইন তখনই তৈরি হবে যখন ইলেকট্রন 5 থেকে আসবে, তখন তার মানে n2 এর মান কত হবে? 5 স্কয়ার। আমার কথা বুঝতে পেরেছ? যখন এই লাইনের ম্যাথগুলো থাকবে বা রেখার ম্যাথগুলো থাকবে, তখন তুমি যেটা করবে, এই সিরিজ দিয়ে n1 হিসাব করবে, এই সিরিজ দিয়ে n1 হিসাব করবে। তোমাকে বললো বামার সিরিজ, তাই n1 2 নিয়েছি। আমি লাইমান সিরিজ বললে n1 1 নিতাম, প্যাস্টেন সিরিজ বললে n1 3 নিতাম। আর n2 কিভাবে বের করব? যদি লাইন টাইম না বুঝো, যদি লাইন টাইম না বুঝো, তুমি আরো শর্টকাটে করতে পারবে, যোগ করে দাও, এই সিরিজের সাথে লাইন যোগ করে দাও, সিরিজ প্লাস লাইন যোগ করে দাও। এখানে বামার সিরিজ মানে 2, আর তৃতীয় লাইন তার মানে 2 আর 3 5 থেকে আসবে। তুমি যে সিরিজ আর লাইনটা যোগ করে দিলেই কিন্তু n2 এর মানটা পেয়ে যাবে। আমার কথা মনে তুমি বুঝতে পারছো? সিরিজ আর লাইন যোগ করলে কিন্তু তুমি n2 এর মানটা পেয়ে যাবে। ধরো তোমাকে আমি যদি একটা কোশ্চেন এখন বলি, তুমি খাতায় কি নিজে করতে পারবে? আমি যদি তোমাকে বলি যে প্যাস্টেন সিরিজের তৃতীয় লাইনের জন্য উৎপন্ন বর্ণালীর তরঙ্গ সংখ্যা কত হবে? প্যাস্টেন সিরিজের তৃতীয় লাইন, প্যাস্টেনের জন্য কত আসবে? n1 3 আসবে। আর প্যাস্টেন সিরিজের তৃতীয় লাইন আমরা কি বলেছিলাম? n2 কিভাবে বের করবে? সিরিজ প্লাস লাইন, তার মানে 3 প্লাস 3, n2 এর মান হবে কি? 6 স্কয়ার। আশা করি আমার কথা বুঝতে পেরেছো। এখান থেকে আরেকটু ঘুরিয়ে কোশ্চেন করতে পারে। এই কোশ্চেনে যাওয়ার আগে তোমাকে আমি একটু RH নিয়ে কথা বলতে চাই, রিডবার্গ ধ্রুবক নিয়ে আমি একটু কথা বলতে চাই। RH এর মান 3টে এককে মানে তুমি জানো, এটা একটা হচ্ছে 10967 সেন্টিমিটার ইনভার্স, একই মান ভিন্ন এককে, এই মানটা ন্যানোমিটার এককে এবং এই মানটা মিটার এককে। যখন তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলবে, তখন তুমি ন্যানোমিটার ইউজ করবে, তরঙ্গ সংখ্যা বের করতে বললে সেন্টিমিটার ইউজ করবে, আর শক্তি কম্পাঙ্ক বের করতে বললে মিটার ইউজ করবে। আবারও বলছি, সেন্টিমিটার ইউজ করবে তরঙ্গ সংখ্যা বের করার সময়, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বললে ন্যানোমিটারে রাখবে RH এর মান, আর মিটারে রাখবে যদি তোমাকে শক্তি বা কম্পাঙ্ক বের করতে বলে। তাহলে ইজি হবে আর কি, একবারই হয়ে যাবে ম্যাথ, পরে আর কনভার্ট করতে হবে না একক, একবারই তোমার ম্যাথটা হয়ে যাবে। এখন দেখো, এখান থেকে একটা ঝামেলার একটা প্রশ্ন আমরা দেখেছি কয়েকটা বোর্ডে, আমি তোমাকে বুঝায় কথা বলি, ঠান্ডা মাথায় কথা বলি, একটু বোঝার চেষ্টা করো। ধরো তোমাকে বললো যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর ক্ষেত্রে হাইড্রোজেনের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। তরঙ্গ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে মাথায় রেখো, দেখো আমরা জানি যে 1/λ মানে কিন্তু তরঙ্গ সংখ্যা। আমি একটু ক্লিন করে দিচ্ছি, তোমার বুঝতে সুবিধা হবে।
1/λ মানে কি বলতো তরঙ্গ সংখ্যা। আমরা জানি নিউ বার 1/λ মানে তরঙ্গ সংখ্যা, তাই না? তো তোমাকে তরঙ্গ সংখ্যা বের করতে বলছে, ঠান্ডা মাথায় বুঝো, মানে 1/λ বের করতে বলছে। তোমাকে একটু আগে বলছিলাম তরঙ্গ সংখ্যা বের করতে হলে RH এর মান রাখবা সেন্টিমিটারে, রাখো এটা। এরপরে এখানে n1 এর মান কত হবে স্যার, n2 এর মান কত হবে স্যার। যেহেতু তোমাকে কোনো ইন্ডিকেট দেয় নাই, কিছু বলে নাই, মানে n1 কত হবে n2 কত, মানে n1 কত হবে কোনো সিরিজ দেয়নি বা কোনো চিত্র দেয়নি, তুমি কিন্তু এখানে n1 বুঝতে পারছো না, বা না বুঝারও কোনো কারণ নাই। যেহেতু হাইড্রোজেন বলেছে হাইড্রোজেনের ইলেকট্রন স্বাভাবিক অবস্থায় 1 নম্বরে থাকে, 1 নং শক্তি স্তরে থাকে, আমরা n1 এর মানটা 1 ধরবো। এবং তুমি নিজে বুঝো তো কোন শক্তি স্তর থেকে আসলে সব থেকে কম তরঙ্গ পাওয়া যাবে। কি বলেছে, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা। আমি যদি 3 থেকে আসি, আমি 4 থেকে আসি, তাহলে তরঙ্গ বেশি কম পাওয়া যাবে, নাকি এটা কত, এটা 1 2 3 4, নাকি 3 থেকে আসলে সব থেকে কম তরঙ্গ পাওয়া যাবে, নাকি 2 থেকে আসলে কম তরঙ্গ পাওয়া যাবে? যখন সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা চাবে তখন এই n1 এর যে মানটা তুমি ধরবে তার 1 ঘর উপরেই হবে n2 এর মান, কারণ কাছাকাছি শক্তি স্তর থেকে আসলেই সব থেকে কম তরঙ্গ পাওয়া যাবে। তার মানে n1 1 হলে n2 হবে 2 স্কয়ার। তুমি যদি দূর থেকে আসো তাহলে তো এটা হবে না, তখন তো বেশি তরঙ্গ পাবো। তরঙ্গ আমরা বলতে আমরা কি বুঝি, আমরা 1λ বুঝি। কি বুঝি আমরা, 1λ বুঝি। তাহলে যখন সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা চাবে তুমি n2 এর মানটা n1 এর থেকে 1 যোগ করে দিবে। আর সর্বোচ্চ বললে অনেক দূর থেকে আসবে, আমরা এটাকে ইনফিনিটি ধরবো। কি ধরবো, ইনফিনিটি স্কয়ার, মানে 1/∞ 0 হবে এখানে। তারপরে সর্বোচ্চ বললে আমরা এখানে কি ধরবো, ইনফিনিটি ধরবো। আমরা কি ধরবো, ইনফিনিটি হিসাব করব n2 এর মানটা। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন তো আমি তোমাকে একটা কোশ্চেন করি, এটা যদি আরো ঘুরাই দেয় তুমি কিভাবে অ্যান্সার করতে পারবে। ধরো তোমাকে বললো সর্বনিম্ন শক্তি, একই কিন্তু কথা, দেখো E=hc/λ, মানে এখানে কিন্তু আমি যদি এটাকে আলাদা করে লিখি তাহলে তুমি খেয়াল করে দেখো hc 1/λ, অর্থাৎ এখানে কিন্তু এই তরঙ্গ সংখ্যার সাথে শক্তি সমানুপাতিক। অর্থাৎ সর্বনিম্ন শক্তি মানে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, একই কথা। এই E আর 1/λ যেহেতু সমানুপাতিক, তোমাকে যখন সর্বনিম্ন শক্তি বলবে তুমি ধরে নিবা সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, অর্থাৎ এই 1 ঘর উপর থেকে করবা। কথা কিন্তু বুঝছো? অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু তোমার কি হবে, তুমি যখন প্রথমে 1/λ বের করবা তখন n2 এর মান কিন্তু তুমি 2 ধরবা। কি ধরবা, 2 ধরবা। কি ধরবা, 2 ধরবা। কেন, শক্তির সাথে তরঙ্গ সংখ্যা কিন্তু সমানুপাতিক, ল্যামডার সাথে ব্যস্তানুপাতিক, বাট পুরোটার সাথে এটা কিন্তু তরঙ্গ সংখ্যা, পুরোটার সাথে কিন্তু এটা সমানুপাতিক। তাহলে সর্বনিম্ন শক্তি মানে তুমি হিসাব করবা সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, অর্থাৎ এই 1 ঘর যোগ করি, 1 থাকলে 2, 2 থাকলে 3, 3 থাকলে 4 ধরবা। আর যদি তোমাকে বলে সর্বোচ্চ শক্তি, তাহলে n1 এক্ষেত্রে 1 n2 কত হবে, ইনফিনিটি, কারণ সর্বোচ্চ শক্তি হলে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা হবে। সর্বোচ্চ শক্তি হলে কি হবে, সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা হবে। আশা করি তোমরা বুঝতে পারছো আমার কথা। এই ম্যাথটা তোমাকে যদি আমি একটু ঠান্ডা মাথায় বলি, আরেকটা কথা, শক্তির ক্ষেত্রে কিন্তু 1/λ বের করে ল্যামডা বের করতে হবে, বা তুমি যদি 1/λ ডাইরেক্ট বের করার সমস্যা নেই, এই সূত্রতে বসাইতে হবে কিন্তু আবার। হ্যাঁ, এখানে কিন্তু ম্যাথ শেষ না। আর শক্তি বের করার সময় RH এর মান রাখবে মিটারে, হিসেবে মান রাখবে মিটারে। আর তরঙ্গ সংখ্যা বের করার সময় RH এর মান রাখবে ন্যানো সেন্টিমিটারে। এটা মাথায় রেখো, একটু বুঝে কাজ করো। আবারও বলছি আমরা এই অধ্যায়ে যতগুলো ম্যাথ করছি, যা করছি, তুমি যদি সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় করো, বিশ্বাস করো অধ্যায় 2 এর MCQ তুমি পারবে। আমি তোমাকে বলছি তুমি পারবে। আর প্রবলেম হচ্ছে আমরা আসলে কেউ মনোযোগ দিয়ে কাজ করি না। দেখা যায় তুমি ভিডিওর কিছু দেখবে না, কিছু পার্ট ভালো লাগছে, কিছু পার্ট অবহেলা করবে, হয়তো বা আম্মু ডাকছে, হয়তো বা ফ্রেন্ড ডাকছে, বান্ধবী ফোন দিছে, আলটিমেটলি তুমি ফুল ফোকাস দিয়ে ক্লাস করছো না।
এই কারণে তোমার কাছে খাপছাড়া লাগছে। একটু মন দিয়ে টানা কাজটা করো, অধ্যায় 2 এমসিকিউ তুমি পারবেই, বিশ্বাস রাখো। তুমি অন্য কাজ করো, যা মন চাই করো তুমি, বাট যখন ক্লাসটা করছো তখন অন্য কাজটা দূরে রাখো, এরপরে তুমি আবার কাজ শুরু করো। এখন আমি যদি তোমাকে প্রশ্ন দেই যে বামার সিরিজের জন্য সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা নির্ণয় করো, আমি খুব শর্ট করে কোশ্চেনটা বললাম। বামার সিরিজের হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর বামার সিরিজের জন্য সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, ডাবল কোশ্চেন। তার মানে বামার সিরিজ মানে তুমি বুঝতে পারছো, ইজিলি বুঝতে পারছো, গ্রিন কালার কি দেখা যায়? বামার সিরিজ মানে তুমি বুঝতে পারছো n1 মানে 2, আর সর্বনিম্ন বলেছে তুমি এক ঘর উপর থেকে আসবা, n2 কত হবে? 3 হবে। এটাই তোমার অ্যান্সার, যা আসবে এটাই তোমার অ্যান্সার। কথা বুঝতে পেরেছো? সো এটাই তোমার অ্যান্সার হবে। যদি বলতো লাইমান সিরিজের জন্য তাহলে n1 1 n2 2, প্যাস্টেন সিরিজের জন্য n1 3 n2 কি হতো? 4। আর যদি সর্বোচ্চ না বলে সর্বোচ্চ বলতো তাহলে তুমি n2 ইনফিনিটি ধরতে। আশা করি তোমরা বর্ণালীর যে কোনো ম্যাথ দিলে খুব ইজিলি সলভ করতে পারবে। আচ্ছা, আর অনেক সময় কিন্তু খুব সহজ ম্যাথ দেয়। হ্যাঁ, দেখা যাবে শুধু তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে রাখছে, শক্তি বের করতে বলছে, তুমি জাস্ট এখানে এই সূত্র ইউজ করে শক্তি বের করবা। এই সূত্র দিয়েও কিন্তু ম্যাথ দিচ্ছে, সত্যি কথা, এই সূত্র দিয়েও ম্যাথ দিচ্ছে, মাথায় রেখো। অথবা তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য অনুপাত দিয়ে দিচ্ছে, শক্তির অনুপাত বের করতে বলছে। যদি এই দুইটা ধ্রুবক, সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক না? তার মানে কি আসে? E1 E2, হ্যাঁ, λ2 λ1। দেখা যাবে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, তোমাকে শক্তির অনুপাত বের করতে বলছে। কথা বুঝতে পারছো? যে কোনোটাই কিন্তু তোমাকে দিতে পারে। এখন আসো আমরা 5 নম্বর টপিকে চলে যাই। কতক্ষণ হয়েছে ক্লাস? যাব্যতা। যাব্যতা থেকে কি ধরনের এমসিকিউ আসতে পারে? প্রথমেই চিন্তা করো যাব্যতার যে একক, আমরা 3টা একক ইউজ করি এখন, গ্রাম, 100 গ্রাম পানি, বা মোল পার লিটার, বা গ্রাম পার লিটার। সো 3টা এককের মধ্যে অনেক সময় যাব্যতার একক চায়, নিচে কোনটি যাব্যতার একক, এই 3টাই কারেক্ট, যে কোনো একটা তুমি দিতে পারো, 3টাই কারেক্ট। যাব্যতা থেকে কি আসতে পারে? যাব্যতা মানে কি তোমরা জানো? 1 লিটার যাবককে সম্পৃক্ত করতে যত মোল দ্রব্য প্রয়োজন হয়, সম্পৃক্ত করতে যতটুকু প্রয়োজন হয়। এখানে একটু ঠান্ডা মাথায় কথা বলি যাব্যতার ব্যাপারে। ব্যাপারটা হচ্ছে, তোমাকে যাব্যতার যে সাধারণ সূত্র আছে ওটা বের করতে বলতে পারে, যে দ্রব্যের ভর ডিভাইড বাই যাবকের ভর ইন্টু 100। এই ফর্মুলা দিয়ে ম্যাথ দিতে পারে। তুমি ইজিলি দ্রব্যের ভর, এখানে যাবকের ভর, এটা খুব নর্মাল একটা ম্যাথ। তোমাকে যদি এভাবে দেয় যে খুব সহজ একটা ম্যাথ, ধরো তোমাকে বললো 350 গ্রাম দ্রবণে 350 গ্রাম দ্রবণ আর সোডিয়াম ক্লোরাইড আছে এখানে 20 গ্রাম, তো এটার সলিবিলিটি কত? তার মানে এখানে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ কত? 20। তুমি দেখতে পাচ্ছ এখানে দ্রাবক মানে কি? দ্রবণ মাইনাস দ্রব, দ্রবণ তাহলে কত? 350, দ্রব কত? 20 ইন্টু কত? 100। সোজা কথা, তুমি জাস্ট এখানে মানগুলো বসাই দিলে কিন্তু ম্যাথটা হয়ে যায়। এগুলো খুব সহজ, এগুলো না দেওয়ার সম্ভাবনা বেশি, বাচ্চাদের ম্যাথ এগুলো দেওয়ার না দেওয়ার সম্ভাবনা খুবই বেশি। কথা হচ্ছে তাহলে কি দেয় স্যার, একটু দেখেন। কথা হচ্ছে যাব্যতার উপর তাপমাত্রার প্রভাব। কথা বুঝছো? এখান থেকে প্রশ্ন আসতে পারে এমসিকিউতে, যাব্যতার উপর তাপমাত্রার প্রভাব। এমসিকিউর জন্য এটা ইম্পর্টেন্ট, মাথায় রেখো। এখন দেখো প্রশ্ন হচ্ছে, তাপমাত্রা বাড়ালে যাব্যতা কমে নাকি কমে না? তাপমাত্রা বাড়ালে যাব্যতা কমে না, কমে না। ধর একটা সল্ট আছে, এখানে সল্টটা ভেঙে গেছে, একটা ক্যাটায়ন হয়েছে আর একটা অ্যানায়ন হয়েছে, আর একটা সল্ট আছে, এটাও ভেঙে গেছে,
ক্যাটায়ন হয়েছে, একটা কি অ্যানায়ন হয়েছে। তাহলে মনে রাখবা, যদি এই প্রক্রিয়াটা তাপ উৎপাদী হয় তাহলে দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব এক ধরনের, আর যদি প্রক্রিয়াটা তাপহারী হয় তাহলে দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাবটা আরেক ধরনের। যদি তাপহারী হয় তাহলে কি হবে? তাপমাত্রা বৃদ্ধি করলে আমরা জানি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার সম্মুখ দিকে অগ্রসর হয়, অর্থাৎ তখন কি হবে? বিয়োজিত আয়ন বাড়বে, সম্পৃক্ত করার সম্ভাবনা বেড়ে যাবে, দ্রাব্যতা বৃদ্ধি পাবে। তাপহারীর ক্ষেত্রে যেহেতু তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার সম্মুখ দিকে বেড়ে যায়, আর সম্মুখ দিকে বেড়ে গেলে বিয়োজিত আয়ন সংখ্যা বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা বলতে পারি তাপমাত্রা বাড়ালে, বৃদ্ধি করলে দ্রাব্যতাও কি বৃদ্ধি পায়। আর তাপ উৎপাদনের ক্ষেত্রে আমরা জানি তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া পশ্চাৎ দিকে যায়, অর্থাৎ বিয়োজিত আয়ন সংখ্যা কমে যায়, ক্যালাস তৈরি হয়, এই কারণে তখন দ্রাব্যতাটা কি হ্রাস পায়। তার মানে এই ক্ষেত্রে তাপ উৎপাদনের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি তাপমাত্রা যদি তুমি বৃদ্ধি করো সেক্ষেত্রে কিন্তু দ্রাব্যতা হ্রাস পাবে। এই ব্যাপারটা বুঝা এমসিকিউতে অ্যান্সার করলো। স্যার এটা এমসিকিউতে কিভাবে আসবে? অনেকভাবে আসতে পারে, ইভেন গ্রাফ আকারেও আসতে পারে। ধরো তোমাকে একটা বিক্রিয়া দিল, হ্যাঁ, যে এই বিক্রিয়ার জন্য একটা গ্রাফ দিল, ধরো এখানে দ্রাব্যতা, এখানে তাপমাত্রা বাড়ালে কিন্তু তাপহারীর ক্ষেত্রে, যদি তাপহারী হয় মানে এন্ডোথার্মিক রিয়াকশন হয়, কি হয়? এন্ডোথার্মিক রিয়াকশন হয়, তখন কিন্তু দ্রাব্যতা কি বাড়বে। আবার তুমি যদি চিন্তা করো, হ্যাঁ, আবার যদি চিন্তা করো যে তাপ উৎপাদী বিক্রিয়া, তখন তাপমাত্রা বাড়ালে কিন্তু দ্রাব্যতা কি বলতো বাড়বে না কমবে? তখন কিন্তু কমবে। ইভেন তোমরা জানো যে যেখানে আয়ন আছে, মানে পানি আছে, গ্লোবাল লবণ, যেমন সোডিয়াম কার্বনেট 10 অণু পানি, এই ক্যালাস যোগের ক্ষেত্রে কিন্তু ঝামেলা হয়। সেক্ষেত্রে কি হয়? যে তাপমাত্রা বাড়ালে প্রথমে দ্রাব্যতা বাড়ে, পরে আবার পানিগুলো যখন চলে যায় তখন দ্রাব্যতা কমতে থাকে। তার মানে 3টা কথা আমরা দেখলাম। তাপহারীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে, এটা সত্য। তাপ উৎপাদনের ক্ষেত্রে মানে এক্সোথার্মিকের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমে, এটাও সত্য। আর গ্লোবাল লবণ বা যেখানে ক্যালাস থাকবে, পানি থাকবে, সেক্ষেত্রে যেটা হয়, প্রথমে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে, পরবর্তীতে আবার দ্রাব্যতা হ্রাস পাবে। এই যে এতক্ষণ যেটা বললাম, এখান থেকে এমসিকিউ আসতে পারে, খুব সম্ভাবনা আছে। ঠান্ডা মাথায় বারবার দেখো, বুঝতে পারবে। এখন দেখো দ্রাব্যতার গুণফল থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে এমসিকিউতে। সোজা কথা, তোমাকে একটা পাত্র দিতে পারে, ধরো পাত্রে দিল, হ্যাঁ, ধরো তোমাকে বললো যে ক্যালসিয়াম ফ্লোরাইড 0.1 মোলার, অথবা তোমাকে বললো অন্য কিছু দিল, এমন একটা যৌগ দিল, আমি তোমাকে দেখাই, ধরো ক্যালসিয়াম ফ্লোরাইড দিল, অথবা দিল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিল তোমাকে। এইবার দ্রাব্যতার গুণফল কিভাবে বের করবে? এমসিকিউর জন্য বলতেছি, ডাইরেক্ট সূত্র মারবে এমসিকিউর জন্য। দ্রাব্যতার গুণফল কেএসপির জন্য x টু দি পাওয়ার x, y টু দি পাওয়ার y, s x প্লাস y। মানে কি স্যার? এই যে দেখো ক্যালসিয়ামের নিচে 1 আছে না, এই 1টা হচ্ছে x, আর ফ্লোরিনের নিচে 2টা হচ্ছে y, মানে এটা হচ্ছে x, এটা হচ্ছে কি y। অ্যালুমিনিয়ামের নিচে এটা কি x, মানে এই 1টা হচ্ছে x, আর 3টা কি বলতো y। তার মানে ক্যালসিয়াম ফ্লোরাইড দ্রাব্যতা গুণফল কত হবে? এখানে x এর মান 1, তাহলে 1 টু দি পাওয়ার 1, y এর মান 2, 2 টু দি পাওয়ার 2, s x প্লাস 1 মানে কি 1 প্লাস 2, তার মানে 4s কিউব। x কোনটা? এই যে ক্যালসিয়াম ফ্লোরাইডের এই এটা হচ্ছে x, অর্থাৎ আমি যদি চিন্তা করি এটা x আর এটা হচ্ছে y, তাহলে x এর ভ্যালু এখানে 1, y এর ভ্যালু এখানে কত 2। এরপর তোমার s এর মান, এটা যদি সম্পৃক্ত দ্রবণ হয়, তার মানে মনে রাখবা সম্পৃক্ত দ্রবণ হলে ঘনমাত্রাই তার দ্রাব্যতা। এটা মাথায়, এটাও এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, বহুল ইম্পর্টেন্ট। সম্পৃক্ত দ্রবণ হলে ঘনমাত্রায় কি দ্রাব্যতা, আর যদি সম্পৃক্ত দ্রবণ না হয় তাহলে তোমাকে দ্রাব্যতা আলাদা করে দিয়ে দিবে, তখন কিন্তু ঘনমাত্রা দ্রাব্যতা না। মাথায় রেখো এটা, আবারও বলছি। এখন যদি এটা তাহলে তোমরা নিজেরা করো,
তোমরা নিজেরা করে এটা কত হবে, অ্যালমোনিয়াম করে ডাবল গুণফল কত হবে বলো। এক্স এর মান 1, ওয়াই এর মান 3, ইজিলি পারবে। 1 + 3 তারপর কত আসবে 4s কিউব। ইভেন যদি তোমাকে একটু ঝামেলা করে টেকনিক্যালি কোশ্চেন করে, ধরো এমন একটা যৌগ দিল পানিতে দ্রবীভূত আছে, হ্যাঁ, লিথিয়াম, অ্যালুমিনিয়াম, হেক্সাফ্লোরাইড, তো এখানে তিনটা আছে, তুমি কি করবে? তোমাকে যেহেতু ঝামেলা করছে তুমিও ঝামেলা করবে, প্যারা না নিয়ে। সূত্রটা আমাদের কি ছিল, এক্স টু দি পাওয়ার যাবতীয় গুণফলের ওয়াই টু দি পাওয়ার ওয়াই এস এক্স প্লাস ওয়াই। এটা কিন্তু চেঞ্জ, এখানে যদি তিনটা আয়ন আছে তুমি তিনটা করবে, এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, জেড টু দি পাওয়ার জেড, এস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এক্স এর মান কত 3, 3 টু দি পাওয়ার 3, ওয়াই এর মান কত এখানে, ওয়াই এর মান কত এখানে 1, তাহলে 1 টু দি পাওয়ার 1, জেড এর মান কত এখানে 6, তাহলে 6 টু দি পাওয়ার 6, তাহলে এস 3 + 1 + 6, এটা বিশাল মান আসবে। তো খুব স্বাভাবিকভাবে তুমি এটা করতে পারবে, না করার কোনো কারণ নেই। আবারও বলছি, সো আই হোপ সো যাবতীয় গুণফল থেকে এমসিকিউ আসলেও তুমি খুব সহজে অ্যান্সার করতে পারবে, মাথায় রেখো। এখন আসো অদক্ষেপ পড়বে কি পড়বে না, এটা সবাই জানো যে কখন অদক্ষেপ পড়বে কি পড়বে না, এইখান থেকেও ম্যাথ চলে আসে, সরি এমসিকিউ চলে আসে। এই তিনটা সম্পর্ক মনে রাখো তোমরা, যে আয়নিক গুণফলের মান যাবতীয় গুণফল থেকে বেশি হলে কি পড়বে, অদক্ষেপ পড়বে। তোমরা জানো এটা, যদি সমান হয় তাহলে কি হবে, দ্রবণটি সম্পৃক্ত হবে, আর যদি ছোট হয় তাহলে কি হবে, অসম্পৃক্ত হবে। এইখান থেকে এমসিকিউ আসতে পারে, মাথায় রেখে সম্পর্ক দিয়ে, যে কোনটি সত্য কোনটি মিথ্যা ওই ঘুরাই দিবে, হ্যাঁ, বলবে অদক্ষেপণের জন্য কেআইপি লেস দেন কেএসপি, ঠিক আছে, এটা তো মিথ্যা, এভাবে সত্য মিথ্যা দিবে, বলবে এটা সমান হলে দ্রবণটা অসম্পৃক্ত হয়, এটাও বলতে পারে, এটা তো মিথ্যা। এই সম্পর্কটা মাথায় রেখো, কখন দ্রবণে অদক্ষেপ পড়ে, কখন সম্পৃক্ত হয় আর কখন অসম্পৃক্ত হয়। আই হোপ সো ধরতে পারছো আমার কথা। এখন আসো আমরা যাবতীয় গুণফল বুঝলেন, সবই বুঝলেন। সো যদি যাবতীয়তার উপর তোমরা জানো সময়ের একটা প্রভাব আছে, এখান থেকে এমসিকিউ আসতে পারে। সময়ের প্রভাবটা কি আমি তোমাকে ঠান্ডা মাথায় বুঝাই। ধরো তোমাকে একটা দ্রবণ দিল, বলল 0.1 মোলার 20 মিলিলিটার, ধরো AX, আর এখানে তোমাকে বললো 0.2 মোলার 25 মিলিলিটার, তোমাকে বললো AY। এখন বললো যে এই 1 নং এবং 2 নং দ্রবণ মিশ্রিত করলে এমসিকিউতে বললো কি কি পরিবর্তন হতে পারে, কি কি পরিবর্তন হতে পারে। এখানে একটু খেয়াল করে দেখো, স্বাভাবিকভাবেই, এবং এখানে এ আছে, এখানেও কি এ আছে, আমরা কি জানি সময়ায়ন প্রভাব, না এটা কি প্রভাব, সময়ায়ন প্রভাব। স্বাভাবিকভাবে সব ক্ষেত্রে নয়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে সময়ায়নের ফলে ওর যাব্যতা কি হ্রাস পাবে, যাব্যতা কি হবে, হ্রাস পাবে। সব ক্ষেত্রে নয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়, সময়ায়নের ফলে যাব্যতা কি পায়, হ্রাস পায়। সো এমসিকিউ অনেকভাবে আসতে পারে, যে এই দুইটা পাত্র মিশ্রিত করলে কি কি ঘটতে পারে, অদক্ষেপ পড়বে কি পড়বে না। ধরো তোমাকে বললো যে এখানে AY এর অদক্ষেপ পড়বে কি পড়বে না, তো অপশনে থাকবে AY অদক্ষেপ পড়বে, অপশন 2 থাকবে যাব্যতা কমে যাবে। তখন তুমি ম্যাথ করে দেখবে অদক্ষেপ পড়বে কি পড়বে না, আর সময়ের ফলে যাব্যতা হ্রাস পাবে, তুমি বুঝতেই পারছো। অর্থাৎ আমি তোমাকে বলে যাচ্ছি, আমি একটু গুছায় কথা বলি, তোমরা গুলাই ফেলতেছো হয়তোবা। ধরো এখানে কেএসপি দিয়ে দিল AY এর, এখন তোমাকে বললো, এটা ডাইরেক্ট কারেন্টের লাইন দিয়ে দাও তাহলে। এখন তোমাকে বললো যে অদক্ষেপ পড়বে কি পড়বে না, বা তোমাকে বললো যে 1 এবং 2 নং দ্রবণ মিশ্রিত করলে কোনটি সত্য, অপশন 1 2 দিল, বললো যে 1 নং এর যাব্যতা কমে যাবে, 2 বললো যে অদক্ষেপ তৈরি হবে,
কে বললো অদক্ষেপ তৈরি হবে না? অদক্ষেপ তৈরি হবে না। তাহলে এই ক্ষেত্রে নেই, তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি কি হচ্ছে এখানে, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে তোমাকে সত্য মিথ্যা দিবে, তখন তুমি ম্যাথ করে দেখবে অদক্ষেপ পড়বে কিনা। তখন অপশনে থাকবে অ্যান্সার 1 ও 3, 2, অথবা অ্যান্সারে থাকবে 1 ও কি তুমি যেটা জানো 3, অথবা অ্যান্সারে থাকবে 1, 2, 3 সবগুলো। তখন তুমি ম্যাথ করে দেখবে অদক্ষেপ তৈরি হয় কি হয় না। তখন তুমি ভালো করে খেয়াল করে দেখবে দ্রাব্যতা কমে যাবে কিনা, যেহেতু সময়ের প্রভাব দ্রাব্যতা অবশ্যই কমে যাবে। তার মানে এই বিশাল আকারের ম্যাথ দিয়েও তোমাকে কিন্তু এমসিকিউ প্রশ্ন করতে পারে, মাথায় রাখো এটা। মানে স্টুডেন্টস, এখন আমরা চলে যাব লাস্ট টপিক আমাদের আয়ন শনাক্তকরণে। আয়ন শনাক্তকরণ থেকে সিকিউ আসবে, এমসিকিউ আসবে, দুইটাই আসবে। সো আমরা আয়ন শনাক্তকরণকে দুইটা ভাগে ভাগ করব, ক্ষারীয় মূলক আর হচ্ছে অম্লীয় মূলক। তোমাকে আমি বলে দিচ্ছি এখান থেকে খুবই ইম্পর্টেন্ট, সোডিয়াম প্লাস শনাক্তকরণ, কপার শনাক্তকরণ, Fe2+ শনাক্তকরণ, Fe3+ শনাক্তকরণ, হ্যাঁ, ক্যালসিয়াম শনাক্তকরণ খুবই ইম্পর্টেন্ট, অ্যামোনিয়াম প্লাস শনাক্তকরণ। যেমন সোডিয়াম শনাক্তকরণে এমসিকিউতে আসতে পারে কি ব্যবহার করা হয় বলতো, তোমরা জানো ভালো করে। সোডিয়াম শনাক্তকরণে ব্যবহার করা হয় পটাশিয়াম পাইরোঅ্যান্টিমনেট। কপার শনাক্তকরণে ব্যবহার করা হয় অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অতিরিক্ত কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, দেখো লাইটটা বাড়ানো যায় কিনা। এই দুইটার শনাক্তকরণে ব্যবহার করা হয় পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট, এবং পার্থক্যকরণে ব্যবহার করা হয় অ্যামোনিয়াম থায়োসায়ানাইড। অ্যামোনিয়াম থায়োসায়ানাইড এটা হচ্ছে পার্থক্যকরণে। এমসি কিন্তু প্রায় আসতে পারে যে Fe2+, Fe3+ এর পার্থক্যকরণে কিভাবে করা হয়। পার্থক্যকরণ হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানাইড, আর শনাক্তকরণ হচ্ছে পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট। পটাশিয়াম কি হেক্সাসায়ানোফেরেট। আর ক্যালসিয়াম শনাক্তকরণে তোমরা জানো অ্যামোনিয়াম অক্সালেট। আর অ্যামোনিয়াম শনাক্তকরণে খুবই ইম্পর্টেন্ট নেসলার বিকারক। নেসলার কি বিকারক। সো এই যে শনাক্তকরণে কোনটা কি ব্যবহার করা হয় খুবই গুরুত্বপূর্ণ। সোডিয়াম প্লাস শনাক্তকরণে কি ব্যবহার করা হচ্ছে, কপার শনাক্তকরণে কি ব্যবহার করা হচ্ছে, Fe2+, Fe3+ শনাক্তকরণে কি ব্যবহার করা হচ্ছে, এগুলো একটু খাতায় নোট করে ফেলো না। যেমন এখানে কপার শনাক্তকরণে আমরা কি ইউজ করছি, আমরা ইউজ করছি অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটা এমসিকিউতে আসতে পারে, এটাও এমসিকিউতে আসতে পারে, এটাও এমসিকিউতে আসতে পারে। অ্যামোনিয়াম থায়োসায়ানাইড ইউজ করা হয় পার্থক্যকরণে, এবং পার্থক্যকরণে মনে রাখবা যে Fe2+ ওর সাথে বিক্রিয়া দেয় না, Fe3+ রক্তলাল দ্রবণ তৈরি করে। এটা বলে দিলাম এমসিকিউর জন্য। Fe3+ ওর সাথে কি করে, রক্তলাল দ্রবণ তৈরি করে, মাথায় রেখো কিন্তু। আর ক্যালসিয়াম শনাক্তকরণ আমি একটু আগে বললাম অ্যামোনিয়াম অক্সালেট ইউজ করা হয়, অ্যামোনিয়াম অক্সালেট ইউজ করা হয়। আর অ্যামোনিয়াম শনাক্তকরণে নেসলার বিকারক ইউজ করা হয়। খুবই ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রেখো। মাই ডিয়ার স্টুডেন্টস, অম্লীয় মূলকের ক্ষেত্রে তোমরা সালফেট পড়বে, কার্বনেট পড়বে, ক্লোরাইড পড়বে, নাইট্রাইট মূলক শনাক্তকরণ পড়বে। এগুলো তোমরা খুব ভালো করে পড়বে। মাই ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসে যতটুকু পড়ালাম বিশ্বাস করো তুমি যদি ঠিক মতো ক্লাস করে থাকো অবশ্যই তুমি বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে এমসিকিউ কমন পাবে। 25 ব্যাচ হোক, 26 হোক, 27 হোক, 28 হোক। আশা করি তোমার এই ভিডিওটি দেখে ক্লাস দেখে তোমার অবশ্যই উপকার হবে। এটার জন্য একটা কথা বলি, টেকনিক্যালি কাজ করবা, ভিডিওটা দেখবা, বারবার দেখবা, বারবার দেখবা। দেখার পরে যেগুলো আমি কোশ্চেন করেছি সেগুলো প্র্যাকটিস করবা। এরপরে বিগত বছরের বোর্ডের প্রশ্ন সলভ করবা, দেখবা তুমি সবই পারছো। ভালো থেকো তোমরা, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।